আসসালামু আলাইকুম। মোহমায়ার বাহুডোরে পর্ব ৯। লেখিকা সাদিয়া। মজিদ পাহাড়ির সাথে চাকরির সূত্রলগ্ন থেকেই ইহামের দণ্ডের সম্পর্ক। সরাসরি সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে নিযুক্ত হবার পর এক অপারেশনে গিয়ে তার মজিদ পাহাড়ির সাথে প্রথম সাক্ষাৎ। মজিদ পাহাড়ি তখন তার দূরদর্শিতার কারণেই আটক হয়েছিল। পরে অবশ্য কিভাবে ছাড়া পেয়েছে তা ধারণা নেই, তবে এখন আন্দাজ করতে পারছে ভয়ঙ্কর দুর্বৃত্তের লিডার ওই মজিদ কেবল তাকে ঘায়েল করতেই ফিরে এসেছে এই এলাকায়। প্রচণ্ড চতুর আর ধূর্ত ওই মজিদকে একেবারে কাবু করা মোটেও সহজ নয়। বয়স ৪০ এর ওপর হলেও দেখতে শুনতে গায়ে বেশ বল আছে, দস্যু একটা ভাবও আছে, যদিও এখন সে দেখেওনি কেমন হয়েছে এতগুলি মাসের ব্যবধানে। এখনো তাদের সরাসরি সাক্ষাৎটা হয়নি। মোটামুটি অনেকটা ঘায়েল কিভাবে করা যায় মজিদকে, সেই মিটিং শেষ করেই ইহাম আবার কটেজের ব্যালকনিতে এসে দাঁড়ালো। অলিভ গ্রিন কালারের ট্রাউজারের পকেট থেকে ফোনটা বের করেই তাতে কল লাগালো মায়ের ফোনে। শায়লা বেগম তখন ফাতেমা বেগমের সাথে গল্প করতে করতে বিকালের নাস্তা রেডি করছেন। হঠাৎ উনার ফোনে কল আসায় পাকোড়ার ডো মাখা এঁটো হাতে তিনি এগিয়ে গেলেন টেবিলে রাখা ফোনের উপর। ছেলের কল পেয়ে খানিক ঘাবড়ালেন তিনি। অস্থির হৃদয় নিয়ে ফোন রিসিভ করলেন। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছিস বাবা? ভালো আছি আম্মা, তোমরা কেমন আছো? ছেলের প্রশ্নে খানিক বিচলিত হলেন শায়লা বেগম। ওনাকে নীরব দেখে ইহাম আবার প্রশ্ন করল, কি হলো আম্মা, বাসায় কি কোনো সমস্যা হয়েছে? মায়েরা কি আমাদের বাসায় এসেছে? চিন্তিত হলেন ভদ্র মহিলা। তার মানে ছেলের সাথে বৌমার কথাটা হয়। মায়েরা কি বলে দিয়েছে? ইসহাক চৌধুরীর অসুস্থতার কথা একটু দমলেন তিনি। ইতস্তত বোধ করে জবাব দিলেন, হ্যাঁ বাবা, মায়েরা, ওর মা আর ভাই আমাদের বাসায় এসেছে দুপুরের দিকে। আসলে তোর বাবা একটু অসুস্থ, তাই মায়েরা আম্মাকে দেখতে চেয়েছিলেন তিনি। বাবার অসুস্থের কথা শুনে অস্থির হলো ইহামের কঠোর হৃদয়। আশ্চর্যে কপালে কুঁচকে এলো তার। উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলো, আব্বা অসুস্থ আর তুমি আমাকে একবারও বলনি আম্মা? হু হু করে উঠল শায়লা বেগমের হৃদয়। একমাত্র আদরের ছেলে, বাবা বলতে প্রাণ, এই কথা শুনে কেমন তেড়ে উঠে মাবুদ ভালো জানেন। শায়লা বেগমকে আবারও নীরব থাকতে দেখে ইহাম গলার শান্ত আওয়াজ ব্যস্ত ভঙ্গিতে উঁচু করলো, খ্যাক গলায় শুধালো, কি হলো আম্মা? আব্বা অসুস্থ আর সেই কথা তুমি আমাকে বলার প্রয়োজন মনে করলে না? আমাকে এটা জানানোর দরকার ছিল না? মন খারাপের বিষণ্ণতা শায়লা বেগমের চোখে মুখে। স্বামীর অসুস্থতা, একমাত্র বড় ছেলের দায়িত্ব ওনাকে কতটা অসহায় করেছেন তা যেন চোখে মুখে ফুটে উঠেছেন উনার। মলিন মুখে উদ্বেগ কণ্ঠে জানালেন শায়লা বেগম, তুই একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়েছিস। কি করছিস, কত ব্যস্ত আছিস তা আমি কি করে জানবো? তাই তো তোকে ঝামেলা দিতে চাইনি, এই কারণে বলা হয়নি তোকে। প্রচণ্ড বিরক্ত ভাব ফুটে উঠল ইহামের চোখে মুখে। বিতৃষ্ণা অভিভক্তি নিয়ে
নিঃস্বরূপ স্বরে বলল, ডাটা অন করো, আমি ভিডিও কল দিচ্ছি। রাখ বাবা, আমার ফোনে এমবি শেষ, তুই মায়রা নয়তো শিফুর ফোনে কল দে। আর কোনো জবাব না দিয়ে ইহাম উৎকণ্ঠিত হয়ে কল করলো। যত দ্রুত সম্ভব হোয়াটসঅ্যাপে গিয়ে কল লিস্টে থাকা মায়রার নাম্বারটা ডেঙিয়ে শিফুর নাম্বার খুঁজতে উদগ্রীব হলো। রাগী কঠোর ভঙ্গিমায় কথা বলা ভাইয়ের সাথে শিফু খুব একটা সহজ নয়, বরং বাবার চেয়ে ভাইকে বেশি ভয় পায় সে। বাঘ সিংহের চেয়ে বোধহয় তার শক্ত ভার গলায় কথা বলা ভাইয়ের প্রতি সে ভীত। শিফু ক্যামেরাটা ব্যাগে রেখেই নিজের রুম থেকে এগিয়ে যেতে লাগলো বাবার রুমের দিকে। স্ক্রিনে ভাসছে ক্রাচ কালার স্ট্রাইপ, হিট উঁচু মাসেল দেখানো হাফ হাতার টি শার্ট, গায়ে দেওয়া একটা অস্থির মুখ। শিফু দ্রুত নিজের পা বাবার রুমের দিকে এগিয়ে নিয়ে গেলে ফোনের স্ক্রিনে কপাল কুঁচকে তাকালো ইহাম। বিষয়টা একটু খেয়াল করতে সত্বর বলে উঠল, ওয়েট শিফু। ভাইয়ের নিষেধ আজ্ঞা পেয়েই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল শিফু। ফোনের স্ক্রিনে ভাসা দৃশ্য দেখে ইহাম নিজেও কপালের ভাঁজ আরো সরু হলো তার। এটা কি আদেও সম্ভব? এটা ওই অভদ্র বেয়াদব মেয়েটাই? বিস্মিত নজরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ইহাম। ইসহাক চৌধুরী শুয়ে আছেন বিছানায়, তার পাশেই বসে মায়রা মাঝারি আকার একটা প্লেট থেকে আঙ্গুল তুলে খোসা ছাড়িয়ে তা মুখে দিচ্ছে ওনার। দুজন বোধহয় কিছু নিয়ে কথাও বলছে। খানিক সময় নির্বাক থেকে মোটা গলায় বলে উঠল ইহাম, আব্বার কাছে ফোনটা দে। রোবটের মতো স্থির থাকা শিফু দ্রুত বাবার কাছে গেল। দরজার কাছ থেকে বাবার হাতে ফোন ধরিয়ে দিয়ে চঞ্চল কণ্ঠে বলল, আব্বু, ভাইয়া কল দিয়েছে, কথা বলো। ফোঁস করে একদম নিঃশ্বাস ছাড়ল শিফু। পাশেই মায়রাকে তার দিকে কুঞ্চন করে তাকিয়ে থাকতে দেখে মৃদু হাসার চেষ্টা করলো মেয়েটা। ভাবি, আমি যাই, তুমি বরং কথা শেষ হলে আমায় ডাক দিও। শিফু এক দৌড় দিয়ে ঘর থেকে বের হলো। ড্রয়িং রুম পেরিয়ে তার ঘরের দিকে এগিয়ে যেতে গিয়েই খেয়াল করলো তুহিনকে। শিফু টিফু, এগিয়ে আসো, স্নেক নিয়ে তোমার সাথে একটু গবেষণা করি। শিফু তুহিনের দিকে তাকিয়ে মুখ ঝামটা দিয়ে নিজের ঘরে চলে গেল। ধড়াম করে দরজা লাগিয়ে দিতেই মুচকি হেসে উঠল ছেলেটা। নিজের রুমে একা একা বসে আছে মায়রা বিবশ চিত্তে। তার ভাবনার মূল কেন্দ্র ক্যাপ্টেন ফাহাদ ইহাম চৌধুরী। আচ্ছা, ওই লোকটার হৃদয় কি দিয়ে তৈরি? কলেজের শাড়ি পরা মেয়ে, ওই মেয়েটাকে কলেজের শাড়ি পরা দেখা ওই মেয়েটাকে কি খুব ভালোবাসে সে, তাই তার থেকে সব সময় এড়িয়ে যায়? মানুষটা কি বুঝতে পারে না কিছুই? বাবা মার কথায় বিয়ে যখন করেছেন তাহলে দায়িত্ব নিতে সমস্যা কি ওনার? কেন এতটা অবহেলা করে ওই মানুষটা? আচ্ছা, উনি বারবার কেন তাকে অভদ্র আর বেয়াদব বলে? সত্যি কি সে খুব বেশি বেয়াদবি করে নাকি? ওই মানুষটার সাথে একেবারে গলে যাওয়া কি তার সমীচীন? কই, বিয়ের 2.5 মাসেও তো একবার তাকে কল দেয়নি মানুষটা, একটু খোঁজ নেয়নি তার। উল্টো তাকে প্রথম সাক্ষাতেই কত ভয়ঙ্কর একটা কথা বলে দিল অনায়াসে। তবুও যদিও একটু ভালো ব্যবহার করে 2 একটা কথা বলতো।
হতে পারে সে কষ্টের তাড়নায় সেদিন একটু রাগ দেখিয়েছে, কিন্তু সেই পাষাণ মানুষটা কি করলো? তাকে কি ভালো করে বুঝিয়ে একটু কিছু বলা যেত না? বরঞ্চ তাকে অভদ্র বেয়াদব তকমা দিয়েছে সে। তাকে অনায়াসেই বলে দিল তার প্রতি ওই মানুষটার কোনো আগ্রহ নেই, তাকানোর সময় নেই। এই কষ্টগুলি, এই যন্ত্রণাগুলি ওই মেয়েটা কেন একটুও বোঝার চেষ্টা করে না? এত যাতনা পাবার পরও কি করে একেবারে হাওয়ায় মিঠাই হয়ে যাবে সে? তাহলে এটাই থাকলো, কাল বা পরশুই আমরা রওনা দিব রাঙামাটি, কি বলিস? আচমকা ভাইয়ের মুখে একথা শুনে চমকে উঠল মায়রা। সকল বিবশ ভাব মুহূর্তে পরিবর্তন হলো বিস্ময়ে। কপাল কুঁচকে সে তার ঘরের বাহিরে ভাইয়ের কথায় আড়ি পাতল। আচ্ছা, তুই সব কিছু রেডি করে সকলকে ইনফর্ম করে দে। ফোনের ওপাশের কথা শোনা হলো না মায়রার, তবে তার ভাই হ্যাঁ ওকে ওকে বলতে বলতে কল কাটলো। তুহিন পা বাড়ানোর আগেই বিদ্যুৎ গতিতে মায়রা এগিয়ে এলো, হুট করে জড়িয়ে ধরল ভাইয়ের হাত। শুরু হলো কাকুতি মিনতি, পায়ে পর্যন্ত পড়ল তার ভাইয়ের। অবশেষে তেলবাজি করতে করতে বজ্জাত ভাই জানালো, ঠিক আছে, তাহলে তোর ননদকেও রাজি করাতে হবে। বিস্ময়ে হতবাকে মায়রা প্রশ্ন করলো, ভাইয়া মাথা ঠিক আছে তোমার? ও অনেক ছোট, তুমি ওকে দরকার পড়লে কাবিন করে 10 বছর রাখবো, তবুও ওই কালনাগিনীকেই চাই আমার। বাকিটা তুই ভাব, যেতে চাস নাকি না। শীষ বাজাতে বাজাতে তুহিন চলে গেল। মায়রা পড়ল এক চিন্তায়। কিছুক্ষণ দোটানা করতে করতে স্থির করল নিজের মন। আচমকা ইহামকে কল্পনা করতে করতে অন্যমনস্ক হয়ে বিড়বিড় করল, আমি যা ভেবে আপনার দ্বারস্থ হচ্ছি সেটা আদৌ সম্ভবপর হবে কি ক্যাপ্টেন ফাহাদ ইহাম চৌধুরী? চলবে।